আসসালামু আলাইকুম। সকলকে আরকে ম্যাথমেটিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। সো ক্যালকুলাস 2 এর এই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য, এবং এই উপপাদ্যটা আমরা কিভাবে একটু ইজিলি শেখা যায় সেই প্রসেসটা আজকে দেখব। সো দেখো, বলা হচ্ছে মানে গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা কি সেটা দেখো। যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয় এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থানের ভেক্টর ফাংশন হয়। ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি তোমরা লক্ষ্য করো এ কে কি বলা হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর। আমরা যদি অবস্থান ভেক্টরটাকে আমরা যদি বুঝতে চাই তাহলে অবস্থান ভেক্টরটাকে আমরা এভাবে বোঝাই যে x1i প্লাস a1i প্লাস a2j প্লাস a3k, অর্থাৎ এর যে তিনটা উপাংশ এটাই কিন্তু আমরা অবস্থান ভেক্টর হিসেবে বুঝে থাকি। আচ্ছা, সো এই জিনিসটাই মিনিং করতেছে। এবং ভি যদি ভি আয়তন আবদ্ধ তল এস হয় এবং বলা হচ্ছে যে ভি আয়তন আবদ্ধ তল এস, আমাদের একটা তল চিন্তা করতে হবে। এরকম একটা তল যার আবদ্ধ তলটা হচ্ছে এস, এই তলটাকে আমাদের এস নামে চিহ্নিত করতে বলেছে। তো যদি হয় তাহলে গাউস কি বলতেছে, গাউস বলতেছে তাহলে আয়তন সমাকলন, আমরা জানি যে এরকম যদি হয়, একটা যদি হয় অর্থাৎ একটা ইন্টিগ্রেশন হলে সেটাকে বলে রেখা সমাকলন, রেখা সমাকলন। দুইটা ইন্টিগ্রেশন হলে সেটাকে আমরা বলি তল সমাকলন, হ্যাঁ, এবং তিনটা ইন্টিগ্রেশন হলে সেটাকে আমরা বলি আয়তন সমাকলন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে কি বোঝাচ্ছে, গাউসেপ কি বোঝাচ্ছে? গাউসেপ বোঝাচ্ছে অর্থাৎ সম্পর্কটা তিনি তৈরি করেছেন আয়তন সমাকলন থেকে কিভাবে তল সমাকলনে যাওয়া যায়। আয়তন সমাকলন থেকে কিভাবে তল সমাকলনে যাওয়া যায়। তো আয়তন সমাকলনে গাউস কি করেছে, এখানে একটা ডেল ইউজ করেছে। সো ডেল আমরা জানি যদি এভাবে থাকতো সেটা হচ্ছে ডেল্টা, আর যদি অপোজিটে উল্টা হয়ে যায় সেটা হচ্ছে ডেল। সো ডেলের সাথে এ হচ্ছে অবস্থান ভেক্টরের ডট গুণন। আচ্ছা, আর ডিভি মানে তো দেখো তিনটা যে অপারেটর ডিএক্স, ডিওয়াই এবং ডিজেড, এই তিনটা অপারেটরের সাপেক্ষে এই ডট গুণনটা সংগঠিত হবে। তো যদি এই আয়তন সমাকলনটা এরকম হয়, সেটা তল সমাকলনটা হবে দেখো এই অবস্থান ভেক্টরটা থাকবে, এবং সেটা অবশ্যই যেহেতু এখানে ভি থাকলে এখানে তো ভি হবে, এখানে এস থাকলে এখানে এস হবে, আলটিমেটলি এটাই নিয়ম। এবং তার সাথে একটা এন থাকবে, এন হইলো একটা নরমাল, এন হলো কি একটা গাউসের নরমাল। আচ্ছা, এখন তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, সম্পর্কটা দাঁড়াচ্ছে আয়তন সমাকলনের সাথে তল সমাকলনের মাঝে একটা রিলেশন। ওকে, আচ্ছা, এটা হলো মেইন ফরম্যাট। এটা থেকে আমরা চাইলে এটাতেও যেতে পারি, এটা থেকে চাইলে এটাতেও যেতে পারি। এটা হচ্ছে দেখো, এটা সারফেস ইন্টিগ্রাল, শুধু ডাবল মানে ক্লোজ কার্ভ আর কি, ক্লোজ কার্ভ হবে এ এবং ডিএস। ওকে, সো আমরা এটার থেকে এটা বের করলে হবে অথবা ওইটা বের করলেও হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বিষয়। এখন চলো আমরা চিত্রতে চলে যাই। হ্যাঁ, আমরা একটু চিত্রটা বোঝার চেষ্টা করি। তো গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা যে কারণে হয়েছে বা যে ঘটনাটার মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল ওয়েতে হয়েছে, অর্থাৎ শূন্যে হয়েছে। তো বিষয়টা এরকম, গাউস সাহেব কি করেছেন, উনি প্রথমত একটা আবদ্ধ তল চিন্তা করেছেন। এটা একটা আবদ্ধ তল। আচ্ছা, এই আবদ্ধ তলে গাউস কি করেছেন, খেয়াল করো, ভি আয়তনে আবদ্ধ তল এস, সো এটাকে আমরা ধরলাম এস, এবং এটা 3 ডাইমেনশনাল ওয়েতে ঘটেছে। দ্যাটস মিন এক্স অক্ষ, জেড অক্ষ এবং ওয়াই অক্ষ, এটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ, এটাকে ধরলাম এক্স অক্ষ এবং এটাকে ধরলাম জেড অক্ষ। সো এই 3 ডাইমেনশনাল ওয়েতে আমরা একটা শূন্যে বা একটা শূন্যে আমরা একটা কি নিয়েছি, একটা আয়তন নিয়েছি, যে আয়তনটা আবদ্ধ তল নিয়েছি, সেই তলটা হচ্ছে এস। এখন ডিয়ার স্টুডেন্ট, এই যে তলটাকে, এটাকে আমরা জেড অক্ষ বরাবর কাটবো। তো এটাকে যদি আমরা জেড অক্ষ বরাবর কাটি, এটাকে যদি একটা আলু বিবেচনা করি বা একটা ধরো তোমার টমেটো ইউজ, মানে আমরা যদি এটাকে বিবেচনা করি তাহলে কাটলে কি হয়, আমরা যদি মাঝ বরাবর কাটি অর্থাৎ টমেটোটাকে এই অবস্থায় যদি কাটি তাহলে দেখো এইরকম একটা ফরম্যাট চলে আসে কিনা, অর্থাৎ উপরে একটা ফরম্যাট চলে যায়, নিচে একটা ফরম্যাট চলে আসে না যদি আমরা মাঝ বরাবর কাটি। তাহলে খেয়াল করো, উপরে যে ফরম্যাটটা সেটাকে আমরা বললাম S2, এবং নিচের যে ফরম্যাট যে তলটা সেটাকে আমরা বললাম S1। তাহলে আমরা কয়টা তল পেলাম বলো তো, দুইটা তল, একটা পেলাম S2 আর একটা পেলাম কি
এস অন। এখন এই যে তলটা আমরা পাইলাম, এখন খেয়াল করো আমি এখানে দাঁড়াইলাম, ওকে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমার মানে আমাকে যদি ধরো তুমি ওখান থেকে লাইট আমার উপরে ফালাও, তাহলে আমার একটা প্রতিচ্ছবি তৈরি হবে না? আমাকে যদি এখানে ধরো তুমি ওখান থেকে, হ্যাঁ তুমি আমাকে, আমার সামনে ধরো একটা গ্লাস আছে, সো আমাকে যদি এখান থেকে একটা লাইট তুমি যদি প্রতিফলিত করো, তাহলে তার তো একটা প্রতিচ্ছবি পড়বে। সেই প্রতিচ্ছবিটা কোথায় পড়বে? এইটার, অর্থাৎ এই যে আবদ্ধ তল, এইটার প্রতিচ্ছবিটা কোথায় পড়বে? নিচে পড়বে, অর্থাৎ অ এবং এক্স এই সমতলে পড়বে। তার মানে এখানে একটা তল তৈরি হবে, এটা হচ্ছে সেই তল। আচ্ছা, এখন খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, এখন যে ঘটনাটা ঘটবে, এখন এখানে যদি আমরা এখন দেখো, এখানে যদি আমরা এখন একটা তল নেই, যেই তলটাকে আমরা চিন্তা করলাম ধরো ডিএক্স ডিআই, অর্থাৎ এক্স এবং অক্ষের সাপেক্ষে যে তলটা হয়েছে সেটা, তার মানে আলটিমেটলি এই তলের আরেকটা প্রতিচ্ছবি তৈরি হবে তার নিচে। দ্যাটস মিন এখানে আমরা আগে একটা এই তলের প্রতিচ্ছবি অঙ্কন করে নেই, এই তলটার একটা প্রতিচ্ছবি এখানে, এই তলটার একটা প্রতিচ্ছবি তো এখানেও তৈরি হবে। আচ্ছা আমরা তৈরি করে নেই। আচ্ছা এরকম এখানে একটা তল তৈরি হবে, সেম ভাবে এখানেও একটা তল তৈরি হবে। আই হোপ যে তোমরা আরো ভালো অঙ্কন করতে পারবা, অঙ্কনে আমি একেবারেই কাঁচা। সো দেখো এইটার প্রতিচ্ছবি এখানেও একটা তৈরি হবে এবং নিচেও কিন্তু একটা এটার প্রতিচ্ছবি তৈরি হবে, এবং যে প্রতিচ্ছবিটা হবে সেটাকে আমরা বললাম ধরো আর। আচ্ছা, যে রিফ্লেকশনটা হবে সেটাকে আমরা বললাম আর। সো এখানে যে রিফ্লেকশনটা হলো সেটা হচ্ছে আর। এখন ডিয়ার স্টুডেন্ট, এই যে তলটা, এই তলটা জেড অক্ষের সাপেক্ষে, তো আমরা জানি এক্স অক্ষের সাপেক্ষে যে ইউনিট ভেক্টরটা হয় সেটাকে আমরা বলি আই, ওয়াই অক্ষের সাপেক্ষে যে ইউনিট ভেক্টরটা একক ভেক্টরটা হয় সেটা হচ্ছে জে, এবং জেড অক্ষের সাপেক্ষে যে ইউনিট ভেক্টরটা হয় সেটাকে আমরা মিনিং করি হচ্ছে কে দ্বারা। আচ্ছা, তো দেখো যখন জেড অক্ষের সাপেক্ষে এখানে যদি জেড অক্ষের সাপেক্ষে যে ইউনিট ভেক্টরটা এখানে তৈরি হবে বা যে কোণটা এখানে তৈরি হবে সেটাকে আমরা বললাম ধরো কে, ঠিক আছে। এবং এখানে যে একক বহিস্থ যে নরমালটা, বাহিরে যে নরমালটা তৈরি হবে সেটাকে আমরা ধরলাম এন। এখন যেহেতু এটা S2 তল হচ্ছে, তার মানে এটাকে আমরা ধরলাম N2, তার মানে এটাকে আমরা কি ধরলাম N2, এবং এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বললাম গামা 2। যেহেতু উপরের পৃষ্ঠটা পুরোটাই টুর ক্ষেত্রে চিন্তা করতে আছে এই জন্য 2, এবং নিচের পৃষ্ঠটা পুরোটাই অনের জন্য চিন্তা করতে আছে এই জন্য অন। এখন এইটা তো একটা গোলক ছিল, এজ প্রাথমিক অবস্থায় যদি আমরা চিন্তা করি এটা তো একটা গোলক ছিল, তাই না? সো গোলকের জন্য কি ঘটনাটা ঘটে দেখো, গোলকের ক্ষেত্রে আমরা যদি দেখি যে গোলকের সূত্রটা যদি দেখি x² + y² + z² সমান r²। সো এটা দেখো, তো গোলকের ক্ষেত্রে এটা, এখান থেকে যদি আমরা z কে ফ্রি করি, সো z কে আমরা যদি এখান থেকে z এর ভ্যালুকে বের করতে চাই, তাহলে কি হচ্ছে z সমান ± r² - x² - y², অর্থাৎ z এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে এটা। অর্থাৎ গোলকের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, এবং সেখান থেকে z এর ভ্যালুটা হচ্ছে আমরা পাচ্ছি ± x² - r² x² - y²। তার মানে কি z এর ভ্যালু কয়টা পাচ্ছি বলতো? এটা যদি গোলকের সমীকরণ হয়, তার মানে এটা হচ্ছে গোলকের অর্ধগোলকের সমীকরণ, তার মানে এখানে একটা প্লাসের ভ্যালু পাচ্ছি, z এর ক্ষেত্রে একটা মাইনাসের ভ্যালু পাচ্ছি। তো আমরা z এর ক্ষেত্রে কিন্তু দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে প্লাস এবং একটা কি মাইনাস। তাহলে এই তলটা বা এই আবদ্ধ তলটা যদি এটা তো একটা গোলকই ছিল, তো এটা যদি গোলক হয় তার মানে একটা হচ্ছে প্লাস ধনাত্মক দিক আর একটা হচ্ছে মাইনাস ঋণাত্মক দিক। আচ্ছা, তাহলে ধনাত্মক দিকটা তো অলওয়েজই উপরে এবং ঋণাত্মক দিকটা নিচে, তার মানে দ্যাটস মিন বোঝাচ্ছি আমরা S2 টা হবে ধনাত্মক, S1 টা হবে ঋণাত্মক। সেম ভাবে এখানে যদি কে ধনাত্মক হয়, সেম ভাবে এখানে যদি কোনো কে থাকতো সেটা কিন্তু অবশ্যই ঋণাত্মক হতো। অর্থাৎ
এখানে যে রিফ্লেকশনটা তৈরি হয়েছে সেখানে কিন্তু এটা কি হতো বলতো, রিফ্লেকশন হওয়ার কারণে এবং নিচের তলে হওয়ার কারণে, যেহেতু আমরা গোলকটার দুইটা ফরম্যাট পেয়েছি, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক, এই কারণে এখানকার ফরম্যাটটা আসবে নেগেটিভ, যেটা আমরা যেটা আমাদের এখন আপাতত লাগবে না, এই জন্য এটা আমাদের পরে যখন আসবে আমি বলতেছি, ঠিক আছে। ওকে, এখন দেখো, সো এটা গেল, তার মানে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি জেড সমান কয়টা চলক পেয়েছি, এখানে চলক দেখো তো দুইটা চলক না, জেড এর এখানে চলক কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা কি ওয়াই, তার মানে জেড সমান পাচ্ছি একটা হচ্ছে f2, আমরা এটাকে f2 হিসাবে চিন্তা করি, f2 xy, ওকে, আর এখানে আমরা পাচ্ছি জেড সমান দেই f1 একটা x, y, দুইটা চলক, অর্থাৎ f1 আমরা ধরে নিলাম f1 এর ক্ষেত্রে x এবং f2 এর ক্ষেত্রে xy। সো এই গেল আমাদের চিত্রের বিস্তারিত বর্ণনা। আই হোপ যে স্টুডেন্ট তোমরা চিত্রটা অ্যাট লিস্ট বুঝতে পেরেছো। এই চিত্রটা বুঝলে কিন্তু মানে এইটার প্রায় অনেক অংশে সমাধান হয়ে যায়। এখন দেখো এখানে বাংলা কথাটা কি, বাংলা কথাটা এরকম হচ্ছে যে মানে পরে আরেকটু বর্ণনা তোমার এক দুই লাইন আছে, সেই বর্ণনাটা আমি কিন্তু যে কথাগুলো বলছি এখানে চিত্রের ক্ষেত্রে, এই কথাগুলো যদি তুমি বুঝে থাকো, এই কথাগুলো কিন্তু তুমি বাংলাতে তোমার মতো করে বুঝে বুঝে লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা কিন্তু আমরা একটা কারণেই মূলত এই প্রমাণটা করব, এই প্রমাণটা মূলত একটা রিজিয়নেই হবে। আচ্ছা, আমি এটাকে না মিশি, হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা না মিশাই, আমরা অন্য পেজে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা আরেকটু কাজ করে নিই, তারপর এখানে আমরা যে কারণে প্রমাণটা করব, দেখো তো এটা একটা আবদ্ধ তল, খেয়াল করো আমাদের তিনটা অক্ষ আছে, এই আবদ্ধ তলকে আমরা যদি এই অক্ষের সাপেক্ষে কর্তন করি মানে কাটি, সেটা সর্বোচ্চ কয়টা বিন্দুতে সেট করে দেখো তো, সর্বোচ্চ কিন্তু দুইটা বিন্দুতে সেট করে, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, মানে এই রেখাটার ক্ষেত্রে দুইটা বিন্দু, সর্বোচ্চ দুইটা বিন্দু হতে হবে, কিন্তু দুইটার বেশি হওয়া যাবে না। কিন্তু যদি এখানে মানে এই আবদ্ধ তলটা এরকম হতো, দেখো আবদ্ধ তলটা যদি এরকম হতো, এরকম হয়েছে, তা আমি এখন ধরো এই তলের সাপেক্ষে এটাকে কর্তন করলাম, দেখো তো সর্বোচ্চ কয়টা বিন্দুতে সেট করেছে, খেয়াল করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা, তিনটা, চারটা, তার মানে দুইয়ের অধিক বিন্দুতে সেট করেছে। তো আমাদের কথা হচ্ছে, সত্যটা হচ্ছে যে সর্বোচ্চ সেট করতে পারবে দুইটা বিন্দুতে। মূলত আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা প্রমাণই করব সর্বোচ্চ দুইটা বিন্দুতে সেট করবে এমন আবদ্ধ তলের ক্ষেত্রে, ঠিক আছে। সো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এমন হওয়া যাবে না যে সর্বোচ্চ দুইটা বিন্দুতে কি করা যাবে না বলতো, মানে সর্বোচ্চ দুইটা বিন্দুর উপরে সেট করা যাবে না, অর্থাৎ সর্বোচ্চ দুইটা বিন্দুতে সেট করতে পারবে, এর উপরে সেট করলে সেই সত্যটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল কিন্তু নয়। তো এখন তোমরা দেখো গাউস যে কথাটা বলেছিল, তোমরা যদি ওখানে উপরে দেখো যে ট্রিপল ইন্টিগ্রাল ভি, হ্যাঁ, এরপরে আছে তোমাদের ডেল এ ডিভি, এটাই তো ছিল, তাই না। তো আমরা যদি সেটা একটু লক্ষ্য করে দেখো, ট্রিপল ইন্টিগ্রাল ভি এবং ডেল এ ডিভি ছিল। সো এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল করো ডেল এ, ডেল মানে কি, আমরা ডেল মিনিং কি জানি, যে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড, ঠিক কিনা। আর এর মিনিং তো আমি তোমাদের আগেই বললাম, এ মানে a1 প্লাস a2 প্লাস a3। আচ্ছা, আমি কিন্তু এখানে ইউনিট ভেক্টর গুলো লিখি নাই, তোমরা কিন্তু চাইলে অবশ্যই ইউনিট ভেক্টর গুলো লিখতে পারো, এটা বোঝানোর জন্য জাস্ট, হ্যাঁ, এটা বোঝানোর জন্য, এটা প্রমাণের মাঝখানে নেই। তার মানে আমরা যদি এটাকে ডট গুণন করি, দেখো তার মানে ডেল ডট এ, আমি যদি এটাকে ডট গুণন করি তাহলে কি হচ্ছে, আলটিমেটলি a1 টা এখানে হচ্ছে, ইউনিট ভেক্টর গুলো তো বাদ যাবে, তাহলে ডেল a1 ডেল এক্স প্লাস ডেল a2 ডেল ওয়াই প্লাস ডেল a3 ডেল জেড, এটা হচ্ছে যদি আমি ডট গুণন করি। এখন খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, এখানে তো ট্রিপল ইন্টিগ্রাল ছিল, যদি আমরা প্রমাণের ক্ষেত্রে যাই, ট্রিপল ইন্টিগ্রাল ভি এবং এখানে ছিল ডিভি, তাহলে এটার ক্ষেত্রেও ট্রিপল ইন্টিগ্রাল ভি দিব, শেষে ডিভি। সো দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে হবে, অর্থাৎ এখানে এইটা যে মিনিং, যেটা সেম টাইপ অফ এইটা মিনিং বোঝাচ্ছেই তো এটা, তার মানে এখানকার প্রত্যেকটা ফরম্যাট, এটা 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 প্রত্যেকটা ফরম্যাট যদি আমি বের করতে পারি, বের করলে কিন্তু আলটিমেটলি আমি আমার আনসারে
চলে যেতে পারবো। তার মানে আমি এখানকার যে কোনো ফরম্যাট একটা বের করব, সবগুলো তো বের করার দরকার নেই, যে কোনোটা একটা বের করব, বের করলে আলটিমেটলি পরেগুলো আমি অনুরূপ ভাবে লিখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা ফরম্যাট লিখে নেই। তাহলে এখন এস তলে এখন এক্স তলে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপ হচ্ছে আর। আচ্ছা, তাহলে এস তলে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপটা কি বলতো? আর। আমরা এটা নিয়ে নিলাম যে এক্স তলে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপ কি বলতো? আর। এখন দেখো এখানে আমাদের তিনটা তল কিন্তু আমরা পাবো, একটা পাবো এক্স ওয়াই, তিনটা তল পাবো, একটা পাবো এক্স ওয়াই, একটা পাবো ওয়াই জেড, আর একটা পাবো জেড এক্স, তিনটা তল পাবো। তো আমরা দেখো প্রথমে এস তলে এক্স ওয়াই এর লম্ব অভিক্ষেপটা কি? আর, যেটা নিচের দিকে ছিল, নিচের আমাদের চিত্রের নিচে ছিল সেই লম্ব অভিক্ষেপটা আর। এখন ডিয়ার স্টুডেন্ট, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটুকু নিয়ে আগে কাজ করব। সো দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল ভি, ওকে, ডেল এ থ্রি, নিচে হচ্ছে ডেল জেড, সাথে হচ্ছে ডিভি। আচ্ছা, এটা দেখো, এটা বুঝলে কিন্তু বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, তো এখন দেখো আমরা ডেল ভি অর্থাৎ ডিভি সমান জানি যে ডিভি মিনিং হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। ডিভি মিনিং কিন্তু এটা, ডিভি কে তিনটা ফরম্যাটে চলে যাবে, ডিএক্স ডিওয়াই এবং ডিজেড। ঠিক আছে, অর্থাৎ আয়তন ভলিউম এক্স ওয়াই এবং জেড তিনটার কাঠামোতে তৈরি হয়। আমরা জানি আয়তন মানে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? তো এইভাবে চিন্তা করলে তোমরা বুঝে যাবে, আই হোপ। সো আমরা এখন এটা লিখি। ওকে, দেখো ট্রিপল ইন্টিগ্রাল ভি ডেল এ থ্রি ডেল জেড। সো দেখো এখানে আমরা জেড এর সাপেক্ষে কাজ করব প্লিজ স্টুডেন্ট, তার মানে আলটিমেটলি ফরম্যাটটা হবে উল্টা দিক থেকে। তাহলে জেড এর সাপেক্ষে যার সাপেক্ষে কাজ করি সেটা আগে হয়, তার মানে ডিজেড ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এই দুইটা ইন্টিগ্রাল রাখবো ডিয়ার স্টুডেন্ট। আমরা প্রমাণটা করতেছি কিন্তু আয়তন সমাকলন থেকে তল সমাকলনে যাওয়ার লক্ষ্যে কাজ করতেছি। ডিয়ার স্টুডেন্ট খেয়াল করবা, আয়তন সমাকলন থেকে আর রিজিয়ন, আমাদের নিচেরটা ছিল যে প্রতিফলনটা ছিল সেটা কিন্তু আর রিজিয়নে। সো আয়তন সমাকলন আমরা তল সমাকলন যাব, আয়তন সমাকলন থেকে আমরা কোন সমাকলনে যাব বলতো? তল সমাকলনে যাব। যেহেতু রিজিয়নটা ছিল ওখানে আর, আপাতত আরে যাব, পরবর্তীতে কিন্তু আমরা সেটা এস পেয়ে যাব, সেটাও দেখবা। আচ্ছা দেখো এখন তাহলে এখানে দুইটা ইন্টিগ্রাল থাকুক। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশন দিয়ে দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ইন্টিগ্রেশন ডেল এ থ্রি ডেল জেড, এখানে থাকে ডিজেড আর বাইরে থাকে ডিওয়াই ডিএক্স। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশন করি। এখন যখনই আমরা দুইটা ইন্টিগ্রেশন পেয়েছি প্রি স্টুডেন্ট, তখনই কিন্তু সেটা অলরেডি আর রিজিয়নে চলে গেছে, অর্থাৎ তল সমাকলন কিন্তু আমরা চলে গেছি। দ্যাটস মিন এখানে কিন্তু হবে এখন আর। আচ্ছা, এখন দেখো ডাবল ইন্টিগ্রাল আর, আমরা জানি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একসাথে থাকলে মানে আমরা কার কাজটা করতেছি? এ থ্রি কাজ করতেছি। এ থ্রি কে একবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, আবার ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তার মানে সেটা কিন্তু আবার মানে ওইটাই থাকবে। আমরা কিন্তু সেটা গ্রিনের উপপাদ্যে দেখেছি যে যদি এ থ্রি কে ডিফারেন্সিয়েট করো এবং ইন্টিগ্রেশন করো তাহলে সেটা এ থ্রি থাকবে, পরিবর্তন হবে না। দ্যাটস মিন সেটা হচ্ছে এ থ্রি। আচ্ছা, এ থ্রিটা কিসের ফাংশন খেয়াল করো, এখানে এ ফাংশনটা কিসের? এক্স ওয়াই এবং জেড এর ফাংশন, এক্স ওয়াই এবং জেড এর ফাংশন। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা জিনিস, আমরা যখন জেড এর সাপেক্ষে কাজ করলাম তখন আপার লিমিট এবং লোয়ার লিমিট কিন্তু আমাদের বসাইতে হবে। আমরা যদি চিত্রতে খেয়াল করি, দেখো চিত্রতে জেড এর ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা ভ্যালু পেয়েছিলাম। যদি চিত্রতে দেখো, আমরা যদি চিত্রতে যাই, দেখো চিত্রতে জেড এর ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু পেয়েছিলাম, একটা পেয়েছিলাম xy f2xy, আর একটা পেয়েছিলাম f1xy জেড এর ক্ষেত্রে। সো তার মানে আপার লিমিট আমাদের এইটা আর লোয়ার লিমিট হচ্ছে আমাদের এইটা। সো আমরা এখন সেটাকে যদি বসাই, দেখো সো আমরা এখন এটাকে বসাবো,
এখানে z সমান f1 আচ্ছা xy আর হচ্ছে এখানে f2 xy, একটু বুঝে নিও কেমন। হ্যাঁ আচ্ছা, সো এখন জেড এর জায়গায় তাহলে কি বসবে আমাদের? দেখো এখানে আমার আপার লিমিট লোয়ার লিমিটটা একেবারেই আচ্ছা একেবারে আপার লিমিট, আচ্ছা আমরা পরের কাজটা করি, ওয়েট, আমরা এখনই আপার লিমিট লোয়ার লিমিটটা, এখানে দেখো একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে ইন্টিগ্রেশন, আরে ভাই এখানে ইন্টিগ্রেশন আছে f1 xy আপার লিমিট লোয়ার লিমিট আর আপার লিমিট আছে f2 xy, ঠিক কিনা বলো তো? আচ্ছা এখন আমরা এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একসাথে করেছি, একসাথে করার ফলে এই আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা কি করতে পারি, উপরে দিতে পারি, পরের লাইনে কিন্তু আমরা সেটা কি করি, বসিয়ে দেই, তাই না? সো আমরা সেটাই করি। আচ্ছা দেখো xy z লিখলাম আমি, আমরা আপার লিমিটটা বসাবো f2 xy আর এখানে হচ্ছে f1। আচ্ছা আমরা একটা বেশি করি, সমস্যা নেই, x, y, সাথে হচ্ছে dy dx। ওকে, সো এখানে এরপরে দেখো ডাবল ইন্টিগ্রাল আর থাকুক। ওকে, এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তাহলে হচ্ছে a3 x, y z এর জায়গায় বসবে আপার লিমিট। সো আমরা x এর ফাংশনটা বসাবো না, জাস্ট সিম্পলি f2 বসাবো। ওকে, মাইনাস x, y আর হচ্ছে সিম্পলি f1। ওকে, সাথে তো থাকলো dy dx। আচ্ছা এই পর্যায়ে প্রিয় স্টুডেন্ট দেখো আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি, মানে এটার সাথে এটা এবং ওইটা আমরা গুণ করে দেই। তো গুণ করে দিলে কি হয়, ডাবল ইন্টিগ্রাল আর হয়, আর এখানে থাকে হচ্ছে a3 x, y f2 সাথে হচ্ছে এইটা dy dx মাইনাস এখানে হচ্ছে ডাবল ইন্টিগ্রাল আর x, y f1 সাথে হচ্ছে dy dx। আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো মেইন একটা কাজ, নরমালের কাজ, ঠিক আছে? সো এখনকার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যখন আমরা S2 এর ক্ষেত্রে কাজটা করব, আচ্ছা S2 তলে, এখন S2 তলে যখন আমরা কাজটা করতেছি খেয়াল করো, S2 তলে, হ্যাঁ S2 তলে নরমাল, S2 তলে নরমাল n হলে, স্টুডেন্ট খেয়াল করো, S2 তলে যদি নরমাল আমরা n হয়, মানে S2 তলে যদি নরমালটা n হয়, তাহলে ঘটনাটা কি হয়? আমরা যদি চিত্রতে লক্ষ্য করি, চিত্র থেকে আমরা কি বুঝবো যে S2 তলে নরমালটা আমার কি n, S2 তলে নরমালটা আমার কি n যদি হয়। এখন এখানে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রজেকশন ল। আমি একটু জিনিসটাকে আলাদা করে বুঝিয়ে নেই। প্রজেকশন ল, প্রজেকশন লটা কি এটা একটু বুঝো। লম্ব অভিক্ষেপের যে সূত্রটা সেটা, আচ্ছা এটা ছিল আমাদের x অক্ষ, এটা ছিল আমাদের y অক্ষ, এটা ছিল আমাদের z অক্ষ। সো আমাদের তিনটা অক্ষ। দেখো তাহলে ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে তিনটা অক্ষকে আমরা চিন্তা করতেছি, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। x অক্ষ বরাবর আমরা জানি i থাকে, y অক্ষ বরাবর আমরা জানি j থাকে ইউনিট ভেক্টর, আর এখানে থাকে k ইউনিট ভেক্টর। ওকে, তো দেখো যখন কিনা আমাদের মানে x এবং y তলে হবে, মানে এই x, এটা তো একটা ত্রিমাত্রিক কাঠামো, মানে শূন্য একটা কাঠামো যেটা 3 ডাইমেনশনাল ওয়েতে আছে। সো এইটা সাধারণ চোখে আমরা যেভাবে দেখি, মানে বিষয়টা এরকম না। মানে দেখো যখন xy তলে হবে তখন কিন্তু আমাদের dy dx এর যে ভ্যালুটা সেটা হবে এই যে xy তলের যে ভ্যালুটা, xy এর ক্ষেত্রে যখন কাজ করব তখন এই k ইউনিট ভেক্টরটা হবে, সাথে আমরা একটু এখানে লিখি, এখানে তো এটা সমান হবে হচ্ছে ds, এটা কিন্তু মেইন কথা। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে dy dx যখন হবে তখন হবে k ইউনিট ভেক্টর, সাথে হচ্ছে অবশ্যই একটা m তো থাকবেই, এটা হচ্ছে মেইন কথা। সেম ভাবে যখন আমরা xy তলে চিন্তা করলাম, সেম ভাবে যখন হবে ধরো dx dz অথবা dy dz, আমরা আগে dy dz এটা দেখাই, dy dz এর ক্ষেত্রে অর্থাৎ y এবং z এর ক্ষেত্রে তখন কি হবে, সিম্পলি তখন হবে হচ্ছে
আই এবং কি হবে বলতো ইউনিট ভেক্টর এন। সেম ভাবে আরেকটা এক্স এর ওয়াই এর ক্ষেত্রে, এক্স এর এবং জেড এর ক্ষেত্রে তখন হবে কি বলতো জে হবে। সো এগুলা কিন্তু একটা সূত্র, এগুলা হচ্ছে সূত্র, আমাদের প্রজেকশন লর সূত্র। সো আই হোপ যে এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা এটা দেখি, যখন এন হবে n2 হলে, যদি আমরা n2 এখানে নেই, n2 হলে এখানে হচ্ছে cos গামা 2 আর সাথে হচ্ছে ds2। আগে আমরা একটু বইয়ের মতো করে লিখলাম, এখন আমরা আমাদের সূত্রে চলে যাব। সো দেখো cos গামা 2 আমাদের তো চিত্রতে ফরম্যাটটা এরকম ছিল, এখানে ছিল k, এখানে ছিল n2 আর এখানে ছিল গামা 2, তাই না? তো আমরা যদি cos এর সূত্রতে মানে রিফর্ম করি, তাহলে cos গামা 2 সমান দুইটার গুণফল k n2 আর নিচে হচ্ছে এই দুইটার মান দ্বারা ভাগ। সো অন দ্বারা ভাগ করলে তো এটাই, দ্যাটস মিন হচ্ছে k n2। তারপর এখানে পাচ্ছি k ভেক্টর n2 ভেক্টর আর সাথে হচ্ছে ds2। ওকে, সেম ভাবে s অন্তলে দেখো, s অন্তলে নরমাল n অন হলে আমরা এখানে পাচ্ছি cos গামা অন ds অন। সো cos গামা অনের ক্ষেত্রে সেম ভাবে এখানে k টা থাকবে, আর কে অবশ্যই আমরা জানি যে কে নিচে হলে, অনের ক্ষেত্রে হলে যখন চিত্রতে, তোমরা যখন চিত্রতে দেখবা যে নিচে হলে যখন হবে তখন সেটা কিন্তু ঋণাত্মক, নিচে হলে অবশ্যই ঋণাত্মক, বা এভাবে বলতে পারো যে স্থূলকোণ হলে সেটা ঋণাত্মক, তার মানে মাইনাস কে আর হচ্ছে এন অন সাথে হচ্ছে ডিএস অন। সো আমরা যে এই ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলো আমরা এখন এইটাকে আমরা সমীকরণ 1 ধরে নিব, এই সমীকরণ 1 এ বসিয়ে পাই। দ্যাটস মিন হচ্ছে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট 1 নং সমীকরণ থেকে আমরা এই ভ্যালুগুলো বসায় দিতে পারি। 1 নং সমীকরণের বাম পক্ষে কি ছিল? বাম পক্ষে ছিল ট্রিপল ইন্টিগ্রাল ভি ডেল এ থ্রি ডেল জেড। সো এখানে ছিল ডেল জেড, সরি এখানে ছিল হচ্ছে dz dy আর হচ্ছে dx। সো এটা সমান আমরা পাচ্ছি কি, এখানে দেখো আমরা এগুলা লিখে নেই। সো এই জায়গাটা দেখো ডাবল ইন্টিগ্রাল a3। ওকে, এখন একটা জিনিস প্রিয় স্টুডেন্ট, আমরা x y f2 এই যে বারবার যে চলকগুলা, এগুলা এখন আর আমরা লিখবো না। হ্যাঁ, এখন জাস্ট আমরা সিম্পলি ফরম্যাটটাতে চলে যাব। তার মানে আলটিমেটলি হচ্ছে কি, এটা তো f2 এর ক্ষেত্রে, সো 2 এর ক্ষেত্রে 2 এর ফরম্যাটটা লিখবো আমরা। তার মানে হচ্ছে n2 k আর হচ্ছে ds2। আচ্ছা ওকে, এখন সূত্রে এখানকার যে মাইনাস আছে মাইনাস, আর এখানকার যে মাইনাস আছে এই ভ্যালুটা তো বসাবো। সো মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, ডাবল ইন্টিগ্রাল। আচ্ছা সেম ভাবে এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা a3 ছিল তাই না, এই a3 তো পুরোটার সাথে গুণ আছে, এই পুরো ফরম্যাটটার সাথে কিন্তু a3 গুণ আছে। হ্যাঁ, তার মানে দ্যাটস মিন এখানেও একটা কিন্তু a3 মাস্ট বি হবে। আচ্ছা সো এখানে a3 n on k সাথে হচ্ছে ds on। ওকে, আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন স্টুডেন্ট, এটা আমরা কোন তলে গেলাম? এখন আমরা কিন্তু অলরেডি তলে গিয়েছি এস তলে, তার মানে এখানে এখন আমাদের ফরম্যাটটা হবে এস তলে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আমরা এস তলে চলে গিয়েছি। এখন দেখো জিনিসটা খুবই মজার ফরম্যাটে এসে গেছে, আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এখানে আমরা কমন নিতে পারি, ডাবল ইন্টিগ্রাল এস কমন নিয়েছি। ওকে, এখন a3 ডিয়ার স্টুডেন্ট, সো দেখো আমরা এখানে যেটা a3 আছে a3 লিখলাম, আর n2 টা এবং n1 টা এগুলা কার আকার, মানে n2 এবং n1 কোথা থেকে এসেছে? অবশ্যই n থেকে এসেছে, তার মানে শুধু n, k সাথে হচ্ছে k, আর ds2 ds1 কোথা থেকে এসেছে? অবশ্যই ds থেকে এসেছে, মানে এগুলো আদি উৎস হচ্ছে s, মানে এই ফরম্যাট। অর্থাৎ a কে যদি আমরা এর যদি তিনটা উপাংশ করি তাহলে a1 হ্যাঁ প্লাস a2 প্লাস a3, সেম ভাবে যদি b কে করি সেম ভাবে সেটা, সেম ভাবে যদি ds কে করি তাহলে ds1 ds2, তার মানে এই ফরম্যাটটা থেকে আলটিমেটলি তোমরা এই ফরম্যাটটাতে আসতে পারবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এইটা সমান এইটা, অবশ্যই কিন্তু আমরা এটা লিখতে পারবো যে এইটা সমান, অর্থাৎ দেখো আয়তন সমাকলন সমান আমরা তল সমাকলনে আসলাম। সো এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। একই ভাবে দেখো আমাদের কিন্তু একটা কাজ শেষ, একই ভাবে আমরা বাকি কাজগুলো খুব কত ইজিলি করি। দেখো বাকি কাজগুলো কিন্তু আমাদের জন্য এখন খুব ইজি। সো দেখো একই ভাবে yz এবং zx তলে
লম্ব বিক্ষেপটা আমরা বের করে নেব। আচ্ছা, তার মানে সেই ক্ষেত্রে হবে, দেখো বাম পক্ষটা হবে, এখানে তো এটা যা আছে তাই থাকবে, ভি ডেল এ থ্রি। আচ্ছা, ডেল এ অন এর ক্ষেত্রে প্রথমে আমরা কাজটা করি, যেহেতু ওয়াই জেড তলে, তার মানে এ অন। সো ডেল এ অন এর ক্ষেত্রে হচ্ছে ডেল এক্স, অবশ্যই এ অন এর ক্ষেত্রে এক্স হয়, তাহলে এখানে হচ্ছে ডিএক্স। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এখানে আমরা একই লিখে, এগুলা লেখার দরকার নেই, তোমরা জাস্ট ডিবি দিবা, এত কষ্ট করার দরকার নেই, জাস্ট ডিবি সিম্পল, বাম পাশে যা আছে তাই থাকবে। এইটা দেখে আমরা এখন বাকি ফরম্যাটটা বসাবো। তার মানে কি হবে, এস, এখানে কি হবে এ অন, সো এ অন এর ক্ষেত্রে এ অন, এ থ্রি এর ক্ষেত্রে এ থ্রি, আর এখানে তো এন থাকবে, সাথে কেও থাকবে, কে থাকবে না। আচ্ছা, এখানে একটা বিষয়, কে থাকবে না। আচ্ছা, যখন আমরা এক্স ওয়াই সমতলে করেছিলাম তখন কে থাকবে, যখন আমরা কি সমতলে করব, ওয়াই জেড সমতলে, তখন আসবে আই, ঠিক আছে, আই, সাথে থাকবে ডিএস। ওকে, এটাই জাস্ট পরিবর্তন, আর কিছুই কিন্তু পরিবর্তন নাই। এটাকে আমরা দিলাম, তাহলে ধরো 3 নং সমীকরণ, এটা হচ্ছে আচ্ছা 3 নং সমীকরণ। একইভাবে আচ্ছা, তার মানে আচ্ছা একইভাবে লেখার দরকার নেই, আমরা তো একেবারে দিছি। আবার ট্রিপল ইন্টিগ্রাল ভি ডেল এ টু, আর এখানে হচ্ছে ডেল ওয়াই, আর এখানে ডিভি রেখে দেই আমরা। যদি তোমরা ওই ফরম্যাটটা রাখতে চাও, ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে সেটাও রাখতে পারবা, তখন ওই যে যখন ওয়াই এর ক্ষেত্রে কাজ করবে তখন ডিওয়াই আগে হবে, এরকম আর কি। আচ্ছা, সেম ভাবে এখানে থাকবে এস, সো এখানে থাকবে এ টু, এখানে থাকবে এন, আর অবশ্যই হবে এবার জে, সাথে হচ্ছে ডিএস, এটা হচ্ছে 4। তো আমাদের এখন এই সমীকরণগুলো যোগ করলে কিন্তু কাজ শেষ। এখন সমীকরণ কত কত, 2 যোগ 3 যোগ 4, এই তিনটা সমীকরণ আমরা যোগ করব। সো আগে আমরা এজ এ ফার্স্ট আমরা বাম পাশের সমীকরণগুলো যোগ করে নেব। সো বাম পাশের গুলো যোগ করলে কি কমন যায়, দেখো এখানে তো ভি হবে, আর ডিভি কিন্তু মাস্ট বি কমন যায়, সবগুলোর ক্ষেত্রে ডিভিটা কমন, এটা একটা কমন ফ্যাক্টর। সো আর বাকিগুলো যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে ডেল এ অন ডেল এক্স প্লাস ডেল এ টু ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডেল জেড। আমরা কিন্তু প্রথমত বাম পক্ষের গুলা যোগ করলাম, স্টুডেন্ট, বাম পক্ষের গুলো আমরা যোগ করলাম, এখন ডান পক্ষের গুলো যোগ করি, তাহলে কমন যায় কি, ডাবল ইন্টিগ্রাল এস কমন যায়, এখানে ডিএস কমন যায়, সাথে কমন যায় এন কমন যায়, ঠিক কিনা বলো তো। আচ্ছা, এটা কমন গেল, এখন বাকি থাকে কি কি, এ অন আই, আচ্ছা এ অন আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি, আচ্ছা এটা আমরা একটু পরে লিখি, প্লাস এ থ্রি কে, আর এখানে তো থাকলো এন, সাথে হচ্ছে ডিএস। ওকে, তো এটাকে দেখো খুব ইজিলি সুন্দর করে লেখা যায়। আমরা জানি যে এরকম গুণফল আকারে থাকলে এই গুণফল আকারটা কাকে নির্দেশ করে বলতো, এরকম, অর্থাৎ ডেল ডেল এক্স নির্দেশ করে হচ্ছে ডেল কে, ঠিক কিনা বলতো, ইনটু, আর এ ওয়ান এ টু এ থ্রি কে নির্দেশ করে এ অবস্থান ভেক্টর কে, ঠিক কিনা, সাথে হচ্ছে ডিভি। আচ্ছা, তার মানে ডেল ডেল এক্স তো ডেল কে নির্দেশ করে, এ ওয়ান এ টু এ থ্রি নির্দেশ করে এ কে, আর ডেল ডট এর ডট গুণনই কিন্তু এইটা, অর্থাৎ ডেল এর ডট গুণন আজীবন এইটা, তোমরা যত ভেক্টরে ম্যাথ করবা দেখবে যে ডেল ডট এর গুণফল এইটা, সাথে ডিভিটা থাকলো, এখানে দেখো ডাবল ইন্টিগ্রাল এস থাকবে। এখন দেখো এখানে কি, a1 a2 a3, সো এ অবস্থান ভেক্টরকে বোঝাচ্ছে, সাথে হচ্ছে এন, আর হচ্ছে ডিএস। সো প্রিয় স্টুডেন্ট, এটাই কিন্তু আমাদের প্রমাণ। সো এটাই হচ্ছে আমাদের গাউসের ডাইভারজেন্স উপপাদ্য, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। সো দেখো আমরা যদি একটু পুরোটা একসাথে একটু দেখতে চাই, আচ্ছা দেখো যেহেতু অনেক বড়, আমরা এর থেকে আর জুম করতে পারতেছি না, শর্ট করতে পারতেছি না। দেখো, সো প্রথমত দেখো যে জিনিসটা আমরা যখন গাউসের ডাইভারজেন্স উপপাদ্য নিয়েছিলাম, সেখানে বলা ছিল ডেল ডট এ ডিভি সমান ডাবল, অর্থাৎ আয়তন ইন্টিগ্রাল থেকে আমাদের যেতে হচ্ছে কিসে বলতো, তল ইন্টিগ্রালে, সারফেস ইন্টিগ্রালে। সো তল ইন্টিগ্রালে আমরা কিন্তু গিয়েছি, এজ এ ফার্স্ট আমাদের চিত্রটা বুঝতে হয়েছে। তো চিত্রটা বোঝার জন্য আমরা অনেকগুলো কিছু আমি তোমাদের বলেছি, তোমরা যদি প্রথম থেকে ক্লাসটা করে থাকো, ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমাদের সমস্যার কথা না। এরপরে আমরা সিস্টেম করে একটা ভ্যালুকে নিয়েছিলাম, একটা ভ্যালু নিয়ে কাজ করলাম, পরে কিন্তু দেখো
পরে যদি খেয়াল করো আমরা সবগুলো ভ্যালুকে জাস্ট একইভাবে লিখেছিলাম, যে একইভাবে আমরা পরের ওই ভ্যালুগুলো পাই। সেম ভাবে আমরা নরমাল বের করলাম S2 তলের ক্ষেত্রে, S1 তলের ক্ষেত্রে, অর্থাৎ চিত্রতে। তোমাদের সব সময় এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু মেইন থিম অফ চিত্র, এখানে কিন্তু চিত্রটাই আসল। তুমি যদি চিত্রটাতে খেয়াল করো S2 এবং S1, হ্যাঁ, F2 এবং F1, এই অন টু এই জিনিসগুলো যদি ভালো করে বোঝো তাহলে কিন্তু ম্যাথটা তোমার জন্য খুব ইজি। দেখো জাস্ট সিম্পল একটা জিনিস, আমরা S2 তলে নরমাল যখন বের করলাম তখন সেটা ধনাত্মক হয়ে গেল। এটা এভাবেও তোমরা বলতে পারো যে সূক্ষ্মকোণের জন্য এটা হয়, স্থূলকোণের জন্য ঋণাত্মক হয়। তো যাই হোক, আমরা ওইভাবে চিন্তা করি নাই, আমরা এটা আলাদাভাবেই তোমাদের বুঝিয়েছি যে নিচে হলে ঋণাত্মক, উপরে হলে ফরম্যাটটা ধনাত্মক। গোলকের ক্ষেত্রে আমরা সেটা বুঝাইলাম। সো দেখো, এরপর আই হোপ যে তুমি এটা বুঝতে পেরেছো, আমি আশা করি তোমাদের বোঝাইতে পেরেছি এই জিনিসটা। এখন লাস্ট ফরম্যাট কিন্তু আমাদের এইটা ছিল, এটাই কিন্তু আমাদের 4 মানে আছে। সো আই হোপ যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। প্লিজ স্টুডেন্ট, এই ক্লাসগুলো তোমাদের জন্য তৈরি করে যাতে তোমরা ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। যেহেতু তুমি ভালো প্রস্তুতি নিচ্ছ, তোমার উচিত তোমার ফ্রেন্ড সার্কেলদেরও শেয়ার করে দেওয়া ভিডিওগুলো, যাতে তারাও ভালো একটা প্রস্তুতি নিতে পারে। মনে রাখবা, জ্ঞানকে নিজের কাছে রাখতে নেই, জ্ঞানকে বিলিয়ে দিতে হয় সবার মাঝে। কারণ জ্ঞান নিজে যেমন অর্জন করা ফরজ কাজ, বন্ধুদেরকে বিতরণ করাটাও তেমনই একটা ফরজ কাজ। সো নিজে শিখো, অন্যকে শেখার সুযোগ করে দাও। আর তোমাদের জন্য আমাদের পেইড কোর্স গুলো চলমান আছে, তোমরা চাইলে আমাদের পেইড কোর্স গুলোতে যুক্ত হয়ে নিজেকে প্রমাণ করতে পারো পরীক্ষার মাধ্যমে, ভালো একটা প্রস্তুতির মাধ্যমে, ভালো দিক নির্দেশনার মাধ্যমে। সো থ্যাংক ইউ।